করছি কলকাতা প্রেক্ষাপট প্রযোজিত নাটক একটি অসমাপ্ত রায়। নাট্যকার ও পরিচালক অভিজিৎ গাঙ্গুলি। আজকের সন্ধ্যা শেষ সূচনা আমাদের কলকাতা প্রেক্ষাপটে নিজস্ব নাটক একটি অসমাপ্ত আবহ করেছেন নিশীথ বড়দে, আবহ প্রক্ষেপণ করেছেন রবীন শাহ, আলো করেছেন সুভাষ সাত্রা, মঞ্চ কার্তিক মণ্ডল ও দীপকলা, রূপসজ্জায় সৌরভ ভট্টাচার্য, মঞ্চ অঙ্কন মধুমিতা ভট্টাচার্য, সর্বাঙ্গীন সহযোগিতায় সুজয় মজুমদার। শুরু করছি আমাদের নাটক একটি অসমাপ্ত রায়, যা বিভিন্ন চরিত্রের উদ্ধার করেছেন বরুণ পাটোয়ারি, কল্যাণ সাহা, কার্তিক মণ্ডল, অসীম সরকার, অসীম চক্রবর্তী, দীপকলা, শুভম সাহা, সুদীপ চক্রবর্তী, তাপস পাত্র, অঞ্জন মিত্র মজুমদার, মধুমিতা ভট্টাচার্য ও রুমা পাটোয়ারি। সামগ্রিক পরিকল্পনা, নাট্য রচনা ও নির্দেশনা অভিজিৎ গাঙ্গুলি। শুরু করছি নাটক একটি অসমাপ্ত রায়। আজ 34-1 অভিমন্যু মিত্রের খুনের মামলায় প্রধান দোষী সাব্যস্ত করার লক্ষ্যে আজ আবার শুনানি শুরু হচ্ছে। প্রসিকিউশন, you may proceed. Thank you, madam. মহামান্য আদালত, অভিমন্যু মিত্রের নিষ্ঠুর মৃত্যুর পিছনে যে বা যারা আছে তাদের খুঁজে বার করা এবং শাস্তি দেওয়া হোক। ম্যাডাম, অভিমন্যু মিত্রের মায়ের অভিযোগ অনুসারে তার স্বামী অর্জুন মিত্রই তার। অবজেকশন ম্যাডাম, আমার প্রতিপক্ষ হয়তো ভুলে গেছে এই আইন এবং আদালত কোনো প্রমাণ ছাড়া কথা বলে না। উনি ওনার ক্লায়েন্টের পক্ষে দাঁড়িয়ে জোর করে এই অর্জুন মিত্রকে দায়ী একথা আপনি বলতেই পারেন না ম্যাডাম। কিন্তু ম্যাডাম, কয়েকদিন ধরে এই মামলার গতি প্রকৃতি যেদিকে টান নিচ্ছে তাতে এটুকু স্পষ্ট বোঝা যাচ্ছে একজন মা অর্থাৎ অভিমন্যু মিত্রের মা একজন গৃহবধূ কখন তার স্বামীর দিকে আঙুল তুলতে পারেন না। ম্যাডাম, আঙুল তুললে কেউ দোষী হয়ে যায় না। এর বিপক্ষে বলার মতো অনেক যুক্তি থাকলেও থাকতে পারে ম্যাডাম। মহামান্য আদালত, আমাকে এই আদালতে প্রমাণ করার সুযোগ দেওয়া হোক। ডিফেন্স কাউন্সিল, আপনি বসুন প্লিজ, আপনি বসুন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনি শুরু করুন প্রসিকিউশন। থ্যাংক ইউ ম্যাডাম। মহামান্য আদালত, আজ এই আদালত 34-1 খুনের মামলার শুনানি চলছে। ম্যাডাম, এই আদালতে আজ আমি আমার প্রথম সাক্ষীকে হাজির করব, যা বয়ানে এই মামলার গতি প্রকৃতির একটা সুস্পষ্ট ধারণা হবে। প্লিজ প্রসিড। থ্যাংক ইউ ম্যাডাম। আমার প্রথম সাক্ষী যুধিষ্ঠির সরকার। যুধিষ্ঠির সরকার হাজির। যুধিষ্ঠির সরকার হাজির। যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না।
আমি যুধিষ্ঠির সরকার যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। প্লিজ আপনি বলুন, সবটাই বলুন। আপনার নাম, যুধিষ্ঠির সরকার, আপনার ঠিকানা, 64 নম্বর নারকেল ডাঙ্গার। আপনার পেশা। আমি পার্মানেন্ট কোম্পানিতে কাজ করি। বেশ, দেখুন যুধিষ্ঠির বাবু, অভিমন্যু মিত্রের নৃশংস খুনে একমাত্র প্রত্যক্ষ সাক্ষী আপনি। আপনি যা দেখেছেন, যা শুনেছেন, তার সবিস্তারে মহামান্য আদালতের সামনে বলুন। হ্যাঁ বলুন বলুন, যা দেখেছেন যা শুনেছেন আপনি সবটাই বলুন, কিচ্ছু গোপন করবেন না। বলছি বলছি, সেদিন ছিল 22শে আগস্ট, শুক্রবার। আমার নাইট শিফটে কাজ ছিল। আমি রাত 10টার পর বাড়ি ফিরছিলাম। প্রতিদিনের মতন ওই রেল লাইনের পাশের রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরছিলাম। কিছুটা এগিয়ে যাওয়া হঠাৎ হঠাৎ দেখি চিৎকার শুনে তাকিয়ে দেখি কয়েকজন মিলে একজনকে মারছে। আমি একটু এগিয়ে দিতে দেখি না, বেশ বেশ যুধিষ্ঠির বাবু, আপনি দেখলেন কারা যেন একজনকে পিটিয়ে মারছে, তখন আপনি কি করলেন? আপনি কি কাউকে চিনতে পেরেছেন? আই মিন, কারা মারছিল? আগে না হচ্ছে, আমি তাকে চিনতে পারিনি। ওদের মুখোশে ঢাকা ছিল উচিত। ওরা চলে যাওয়ার পর আমি ভয়ে ভয়ে ওখানে যাই। গিয়ে দেখি ও আমাদের অভিমন্যু। আমি প্রচন্ড ভয় পেয়ে সোজা দৌড়ে অর্জুন বাবুর বাড়িতে গেছি। তারপর অর্জুন বাবুর বাড়িতে গিয়ে দরজায় পড়া নাড়তে অভিমন্যুর মা সুভদ্রা দেবী এসে দরজা খোলে। আমি ওনাকে সব ঘটনা বলি। উনি শুনে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে। আর অর্জুন বাবু নির্বাক চিত্তে আমার দিকে তাকিয়ে বলছে। আমি আর ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমি ওখান থেকে বেরিয়ে আসি। আমি এর বেশি কিছু আর জানি না। আমি এর বেশি কিছু আর জানি না। বেশ যুধিষ্ঠির বাবু, আপনি গিয়ে বসুন, আপনাকে প্রয়োজন হলে আপনাকে ডাকা। মাই লর্ড, আমার সাক্ষীর বয়ান অনুসারে একজন পিতা তার পুত্রের মৃত্যুর খবর পেয়েও অর্থাৎ অর্জুন বাবু নির্বিকার ছিলেন। মাই লর্ড, তাহলে কি অর্জুন বাবু জানতেন যে তার পুত্র একদিন না একদিন খুন হবেন, নাকি ষড়যন্ত্রের অবস্থা উনি আগেই পেয়েছিলেন? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। মাই লর্ড, আমার দ্বিতীয় সাক্ষী মৃত অভিমন্যু মিত্রের মা সুভদ্রা দেবী। সুভদ্রা দেবী হাজির। যা বলিব সত্য বলিব,
মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন রাখিব না। বেশ, আপনার নাম? সুভদ্রা মিত্র। আপনার স্বামীর নাম? অর্জুন মিত্র। আপনার ঠিকানা? 287 নম্বর নারকেলডাঙ্গা রোড। আচ্ছা সুগন্ধা দেবী, যেদিন আপনার পুত্র খুন হয় সেদিন আপনি কি করছেন? ঘরে সংসারের কাজে ব্যস্ত ছিলাম। আচ্ছা, আপনি খবরটা কখন শুনলেন? রাত 11টা বাজে। আচ্ছা সুগন্ধা দেবী, আপনি কি মনে করে বলতে পারবেন সেদিন আপনার পুত্র কত রাতে কোথায় গিয়েছিল? জানি না, তবে ও রোজই রাত 11টার সময় বাড়ি আসতো। আচ্ছা, আপনি সেদিন খবরটা শুনে ঠিক কি করলেন? একজন পুত্রের মা তার পুত্রের মৃত্যুর খবর পেয়ে যা করে, আপনি শান্ত হন সুভদ্রা দেবী, আপনি শান্ত হন। আপনি শান্ত হন সুগন্ধা দেবী। দেখুন, আমাদের ধর্ম অনুযায়ী আমাদের সব প্রশ্নের উত্তর পেতে হবে। আচ্ছা সুগন্ধা দেবী, আপনার কাকে সন্দেহ? আমি জানি না, তবে এটুকু বলতে পারি, অভি দুর্নীতি দেখলেই প্রতিবাদ করত। মাঝে মধ্যে ঘরে ঢুকত মাথা গরম করে, আর আরো সোজা এসে আমাদের ঘরে ঢুকত। ওর বাবার কাছে ও সব বলত, ওর বাবা তার ব্যাখ্যা করত, তারপর শান্ত হতো। উত্তেজনা যখন ওর চরমে উঠত, ওর বাবা, আমি ওকে আপ্রাণ চেষ্টা করতাম শান্ত করতে। ওর বাবা ওকে রবীন্দ্রনাথের আবৃত্তি করে শোনাতো। আমি অত কিছু বুঝতাম না, জানেন, শুধু এটুকু বুঝেছিলাম, সমাজের দুর্নীতির বিরুদ্ধে লড়তে গেলে সেটা একা একা সম্ভব নয়। কিন্তু আপনি সুগন্ধা দেবী আপনার স্বামী অর্জুন মিত্রকে দোষী সাব্যস্ত করেছেন, কিন্তু কেন? কিসের ভিত্তি? হ্যাঁ, অর্জুন মিত্র আমার স্বামী, মৃত অভিমন্যুর পিতা। উনি একজন সৎ, আদর্শবান, নিরহংকারী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রতিটি স্তরে বিভিন্ন দুর্নীতির জায়গায় উনি সব সময় প্রতিবাদ করতেন। তাই বিদ্যালয়ের ছাত্রদের কাছ থেকে শুনেছিলাম উনি প্রত্যেককে সততার বাণী আর প্রতিবাদের ভাষা শেখাতেন। তাই যেদিন উনি অবসর গ্রহণ করলেন, চিৎকার করতে করতে ওনার ছাত্ররা ওনাকে মিছিল করে আমাদের বাড়িতে দিয়ে গেল, জানেন। সেদিন আমার গর্বে বুকটা ভরে গিয়েছিল। কিন্তু তখন তো বুঝিনি যে এর পেছনে আমার জন্য এত বড় একটা যন্ত্রণা অপেক্ষা করে আছে। এত বড় একটা যন্ত্রণা। আপনি কাঁদবেন না, প্লিজ আপনি কাঁদবেন না, আপনি বলুন। বেশ সুগন্ধা দেবী, আপনি মহামান্য আদালতের কাছে বিচার প্রার্থনা করেছেন, কিন্তু যার বিরুদ্ধে আপনি অভিযোগ করেছেন তিনি তো আপনার স্বামী। আপনি কি বিচার আশা করেন? আমি সুভদ্রা মিত্র, অভিযুক্ত অর্জুন মিত্রের স্ত্রী। বলুন। আমি ওনার বলুন সুগন্ধা দেবী। চুপ করে থাকবেন না,
বসুন প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম। ইউ মে প্রসিড। বলুন প্লিজ, চুপ করে থাকবেন না, বলুন। আমি ওনার ফাঁসি চাই, মৃত্যুদণ্ড। আপনি ভেবে বলুন, আপনি কি মনে করেন যে এই খুনের পেছনে অর্জুন মিত্রের দায় আছে, নাকি উনি ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত? অবশ্যই অবশ্যই ওনার দায় আছে। একজন মায়ের কোল খালি করার জন্য ওনার অবদান অনেক। কিসের? আপনি কিসের দায়ের কথা বলতে চাইছেন? বলুন, চুপ থাকবেন, বলুন কিসের কথা? অবজেকশন ম্যাডাম, উনি এইভাবে বলতেই পারেন না। অবজেকশন ওভার। আপনি বসুন প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম। বলুন বলুন, কিসের অবদানের কথা বলছেন? কিসের দায়ের কথা বলছেন? বিয়ের প্রথম দিন থেকে জেনেছিলাম উনি একজন সৎ নিষ্ঠাবান শিক্ষক। কোনোদিন কোনো অন্যায় জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে করেন। আমার অভিজ্ঞতা ঠিক এইভাবে শেখাতেন সততার কথা। প্রতিটি পদক্ষেপে বিশ্লেষণ করে উনি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে বলতেন। যাত্রার ধ্বনি শুনিতে কি পাও, দাঁড়িয়ে নিত্যই উঠাও। দাঁড়াইছে অন্তরিক্ষে হৃদয় স্পন্দন, চক্রে পৃষ্ঠ তারাদের বন্ধু। সেই ধাবমান কাল জড়াইয়ে ধরিল পড়ে ফেলি তার জাল, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসিক ভ্রমণের পথে। তোমাকে মনে হয় বহু মৃত্যুরে পার হয়ে আসিলাম নবপ্রভাতের এই শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায় হে বন্ধু। বাবা, আচ্ছা বাবা, এই চেয়ারটার মধ্যে তুমি এমন কি পাও বলো যে চেয়ারটা ছাড়া তুমি বসতেই পারো না? এই চেয়ারটা আমার বাবার চেয়ার। এই চেয়ারে বাবা রোজ দুবেলা বসে চা খেতেন, খবরের কাগজ পড়তেন, রবীন্দ্রনাথ পড়তেন, টলস্টয় পড়তেন, শেক্সপিয়ার পড়তেন। বাবা প্রায়ই আমাদের এই চেয়ারটাতে বসে দেশ বিদেশের গল্প বলে শোনাতেন। আর আমরা ভাই বোনেরা মন দিয়ে সেই সব গল্প শুনতাম। আজ বাবা নেই, তাই এই চেয়ারটাকে আগড়ে ধরে আমি বাবার গায়ের স্পর্শ নিই, পরশ নিই। আর আমি এও জানি যে আমার মৃত্যুর পর এই চেয়ারটা পড়ে থাকবে ওই ভিড়ে কোথায় কিংবা ছাদের এক কোণে, যেখানে রোদে পুড়ে জলে ভিজে চেয়ারটা নষ্ট হয়ে যাবে। যেন আজও আমি এই চেয়ারটাতে বসি, আমি খবরের কাগজ পড়ি, ছাত্রদের গল্প বলে শোনাই। কিন্তু তুমি যদি কখনো
দূর থেকে চুপি সারে এই চেয়ারটার দিকে দেখো, তুমি তখনও দেখতে পাবে এই চেয়ারটাতেই পড়ে আছে টলস্টয়, রবীন্দ্রনাথ, শেক্সপিয়ার আর অনেক মূল্যবান পুস্তক। অবাক হচ্ছে না? আমি জানি এই প্রজন্মের ছেলেমেয়েরা এই সমস্ত কথা বুঝবে না বা বুঝতে চাইবে না। না বুঝবো, সবটাই বুঝবো। এই সেন্টিমেন্টটাকে আঁকড়ে ধরেই তো বাঙালি বছরের পর বছর বেঁচে আছে। দেখো, তোমার আশা আকাঙ্ক্ষা যখন আকাশ ছোঁয়া হবে, এই পুরনো বাড়িটাকে ছেড়ে তুমি যখন একটা ঝাড়া চকচকে নতুন ফ্ল্যাটে গিয়ে উঠবে, তখন তখন ওই চেয়ারটার কোনো মূল্য তোমার কাছে থাকবে। আমার আলমারিতে সাজানো থরে থরে গীতা, মহাভারত, রামায়ণ, শেক্সপিয়ার, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, টলস্টয়, কত মূল্যবান পুস্তক। সেখানে থাকবে মেডিক্লেমের কাগজ, টাকার হিসেব, অন্যের কাগজ, ইন্স্যুরেন্সের পেপার। বলতে পারো এই সেন্টিমেন্টের দাম কি প্রজন্মের পর প্রজন্ম দেবে? দেবে না। তারা সবাই এই পুরাতনের জীর্ণতাকে বাতিল করবে। কিন্তু বাবা সবাই কি তাই? এই তুমি যেমন তোমার বাবার এই সেন্টিমেন্টটাকে গুরুত্ব দিয়েছো, ঠিক তেমন আমিও দেব। তবে হ্যাঁ, আমার পরের প্রজন্ম সেটা করবে কিনা সেটা কিন্তু আমি বলতে পারি না। কি ব্যাপার? হ্যাঁ? হ্যাঁ, এই রোজ সকালে বাবা ছেলের আড্ডাটা কিন্তু বেশ আরে জানো বৌমা, ওই নতুন আর পুরাতনের মধ্যে লড়াই, যা আজন্মকাল ধরে চলে আসছে। ওই যে বলে না, সেই ট্র্যাডিশন সমানে চলছে। কিন্তু বাবা, কালের সাথে সাথে তো সবকিছুরই পরিবর্তন হয়, আর সেটা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে কি আমাদের? ঠিক বলেছো, একদম ঠিক বলেছো বৌমা। দেখো, পৃথিবীর বড় বড় মনীষীরা তাদের চিন্তা ভাবনাকে বারবার থেকে কিন্তু নতুনের আহ্বান করেছে। বাবা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক। হ্যাঁ, একদম ঠিক। বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো বন্দী প্রাঙ্গণ হোক উধাও, ভাঙো বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, বাঁধ ভেঙে দাও, ভাঙো শুকনো গ্রামে আসুক জীবনের বন্যার উত্তম কৌতুক, শুকনো গ্রামে আসুক ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, ভাঙনের জয়গান গাও, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। পৃথিবীর শ্রেষ্ঠ চিন্তাবিদদের ভাবনায় কখনো না কখনো ছেদ করে, কিন্তু তারা কিন্তু অসংগঠিত থাকে না। তাই লড়াইটা কিন্তু চালিয়ে দিতে হবে। জানি না বাবা পারবো কি। আসলে মানুষ আর জানোয়ারের মধ্যে তো তফাৎটা আজ আর নেই। অর্থের লোভ, লালসা, কালকের মানুষের মধ্যে থেকে তো আজকের এই কত জুলুমটা বেরিয়ে আসে। দেখে চুরমার হয়ে যাক সমস্ত অন্যায় ধ্বংস হয়ে যাক যত মানুষের নিষ্ঠুরতা, কঠোরতা। বাবা আবার কবে সেই সুন্দর সকালের আস্বাদনটা গ্রহণ করতে পারবো? হয়তো পাবে, নাহলে কোনোদিনও পাবে না। ছাড়ো তো এসব ভারী ভারী কথা। বাবার সঙ্গে কথা আছে। হ্যাঁ। আচ্ছা বাবা, বলো। আজকাল আমি দেখছি যে তুমি কয়েকদিন ধরে মর্নিং ওয়াকে যাচ্ছ না, কেন বলো তো? হ্যাঁ, কেন? ঠিক বলেছো। আসলে বৌমা আমার ভালো লাগে। দেখো, একটা সুন্দর মন নিয়ে সকালবেলা খোলা হাওয়ায় আমি একটু হাঁটাচলা করতে যাই, সেখানেও দেখি মিডিয়া লোকেদের ভিড়। কেন না কোনো রাজনৈতিক দলের নেতা মর্নিং ওয়াকে আসবেন, তার
ইন্টারভিউ নেবার জন্য তাদের পুরো ঠেলাটে আমার ভালো লাগে না। যত মিথ্যে রাজনীতি আর হচ্ছে যত নিম্নমানের সাংবাদিকতা, ভালো লাগে না। মিথ্যাচারে ভরে গেছে, আমার ভালো লাগে না। এই বয়সে আমি আর সহ্য করতে পারি না, তাই না? আর আমি যাবো না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বুঝলাম। তা যাবে না তো যাবে না, কিন্তু বাবা ছাদে তো একটু হাঁটাচলা করতেই পারো। হ্যাঁ, তাতে তোমার শরীরটা ভালো থাকে। ছাদের মধ্যে না? হ্যাঁ, কি হয় না? আমি ছাদের মধ্যে মর্নিং ওয়াক? তোমার কথাটা খারাপ বলনি, খারাপ বলনি, ঠিক তো? ঠিকই তো? তাহলে কাল সকাল থেকে শুরু হয়ে যাক ছাদের মধ্যে মর্নিং ওয়াক। পারো বটে। আচ্ছা, কি ব্যাপার বলো তো? কি হলো? না, সাত সকালে চা নিয়ে তোমাদের এই বাবা ছেলেদের আড্ডাটা কখন শেষ হবে বলতে পারো? আরে বাবু, বলবি তো? হ্যাঁ মা, আমি এই যাচ্ছি। স্নানে না গিয়ে গল্প করছি সকালবেলা। আর বৌমা, তুমি আবার এদের মধ্যে যোগ দিয়েছো? না না, আমি একটু আলাপ করে গেছিলাম। আচ্ছা, আমি যাচ্ছি। আর এই যে মাস্টার সুযোগ পেলেই তো জ্ঞান ভান্ডার একটা উচ্চে দেওয়া শুরু করে দিচ্ছ। আমি কিন্তু তোমাকে বারবার বলেছি, তুমি ছেলেটাকে এত প্রতিবাদী করে তুলো না। বিপদ যখন মাথার উপর নাচানাচি করবে, তখন পারবে তো ছেলেকে বাঁচাতে? ছেলে যেখানে সেখানে প্রতিবাদ করে বসে, মাথা গরম করে কিছু একটা ঘটে গেল। দেখো ঠিকই তো করে, একটা তো জানো হচ্ছে যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, এই দায়িত্ব। তাই প্রতিবাদ করো, বিপ্লব করো। এখনো বলছি, তুমি ছেলেটাকে এভাবে আগুনের দিকে ঠেলে দিও না। একটা বিপদ হলে তুমি কেন এত ভাবছো? আরে ও তো আমারও ছেলে, ওর দায়িত্ব তো আমারও আছে নাকি? এই তোমার সাথে আমার তর্ক করতে ভালো লাগে না। এই যাও, বাজারটা করে নিয়ে এসো, গিয়ে যাও। আরে যাও, শোনো, শোনো। আরে বাজারে তো যাবো কেন? আরে খাবো কি? আর বাজারে তো আমিই যাই। কিন্তু কথা হচ্ছে যে সকালবেলা এরকম রাগারাগি করে বাজারে না পাঠিয়ে পাঠাতে তো ভালো তো লাগে। সকালবেলা যত সব, যাও বাজারটা করে নিয়ে এসো। বাদ ভেঙে দাও, 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 বাদ ভেঙে দাও। বাবা আছে? বলছি বাবা আছে? না, কেন? ভালো ভালো, উনি তো আমার মাস্টার মশাই। সুযোগ পেলে জ্ঞান ভান্ডার খুলে বসবে। একটু বসি। ভাই ভাই, আপনার আসবেন, অভিমন্যু মিত্র একটু রেখে দেবেন। উনি তো কাজে গেছে। কাজ মানে তো লোক ছাপানোর কাজ, তাই না? দেখুন, হঠাৎ আপনার আসার কারণটা তো ঠিক বুঝতে পারলাম না। কেন আসতে নেই? বিশেষত আপনারা যখন আমার ওয়ার্ডের বাসিন্দা, তখন আপনাদের ভালো মন্দ সমস্ত কিছু দেখার দায়িত্ব আমার। বাবা, তাই না? হুম। না, মানে ভোটের সময় ছাড়া তো আপনাদের চেহারাটা ঠিক দেখা যায় না। চার চাকা গাড়িতে করে ঘুরে বেড়ায়। ব্যাস 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 ব্যাস, অনেক বড় বড় কথা বলে ফেলেছি। শুনুন, আপনার স্বামী ওই মধ্যপাড়ার একটা পুকুর বোঝানোকে কেন্দ্র করে এলাকার লোকজনদের উল্টো পাল্টা বোঝাচ্ছে, খেপিয়ে তুলছে। এখনই এ সমস্ত ব্যাপার থেকে সরে আসতে বলুন, নতুবা নতুবা বুঝতে পারছেন ব্যাপারটা অন্যদিকে টানলে। কেন বুঝতে পারছেন না? কি দরকার বলুন তো? সামনেই ভোট, সবারই তো পয়সার প্রয়োজন আছে নাকি? শুধু শুধু সব ব্যাপারে মাথা না ঘামিয়ে একটু নিজের চরকায় তেলটা দিতে বলুন না, তাতে যাতে ভালো হবে। দেখুন দুর্যোধন বাবু, একজন পরিণত মানুষ কখন কোন অন্যায় নীরবে মেনে নেবে কিংবা প্রতিবাদ করবে, সেটা আমি ঠিক করতে পারি না। আর তাছাড়া প্রত্যেকের একটা পার্সোনাল স্পেস আছে। কি 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 পাক 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 পার্সোনাল স্পেস? ভালো বলেছেন তো। হ্যাঁ, পার্সোনাল স্পেস, পার্সোনাল স্পেস। ঠিক আছে, চলুক তাহলে খেলাটা যেমন চলছে চলুক। হ্যাঁ, চলুক তাহলে খেলাটা, চলুক তাহলে খেলাটা।
আসতে নেই। আচ্ছা মাস্টারমশাই, আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না যে আমাকে দেখে আপনারা সবাই এরকম চমকে চমকে উঠছেন কেন? আরে আমি তো আছি আপনাদের জন্য, নাকি? কি বলতে এসেছেন সেটা বলুন। ও ঠিক আছে, সোজাসুজি বলি। আপনার পুত্র অভিমন্যু এলাকার একটা কুকুর বোঝানোকে কেন্দ্র করে এলাকার লোকজনদের উল্টো পাল্টা বোঝাচ্ছে, খেপিয়ে তুলছে। আসলে ওই ব্যাপারটা আমি ঠিক ম্যানেজ করে নেব। শুধু একটা রিকোয়েস্ট মাস্টার, একটা রিকোয়েস্ট। আগামী বুধবার বিকেল 4টের সময় একটা আলোচনা সভা ডেকেছি এলাকার লোকজনদের নিয়ে। সেখানে ওই পুকুর ভরাট করার উপকারিতা নিয়ে যদি আপনি 2-4টে কথা বলেন। আগে হলো আপনি মাস্টার মশাই। দেখুন, এই সমস্ত আপনাদের ব্যাপারে আপনারা বলুন, এর মধ্যে আমি নেই। আর তাছাড়া মনে রাখবেন, আমি কিন্তু প্রতিবাদীদের দলে। আলাদা তা কি করে হয়? মানে আপনার বলা আর আমাদের বলার মধ্যে নিশ্চয়ই একটা পার্থক্য আছে। তার জন্য আপনারাই দায়ী, আপনারাই দায়ী। এখনকার দিনে তো এই রাজনৈতিক নেতাদের অসততাই হচ্ছে মূল্য। মাস্টার মশাই, আমারও কিন্তু যথেষ্ট বয়স হয়েছে। এই আদর্শ, নৈতিকতা, মূল্যবোধ এগুলো নিশ্চয়ই আপনার কাছ থেকে শিখতে আসবো না। ঠিক আছে, তাহলে আপনারা যে কোনো পরিস্থিতির জন্যই তৈরি থাক। আরে মাসিমা কেমন আছে? তুমি আবার এখানে থাক তাহলে। কেন আসতে গেলে? আসলে আদর্শ, নৈতিক মূল্যবোধ এগুলো সব নিজের দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। আসলে মাসিমা, সূর্যের প্রচন্ড উত্তাপ এই দুপুর বেলা। হ্যাঁ, অভিমন্যু আপনাদের সুপুত্র দুপুরের চড়া রোদে দাঁড়িয়ে। সাবধান মাসিমা, ও সাবধান, চলে যাচ্ছে। ও হ্যাঁ, আগামী বুধবার বিকেল 4টের সময় অবশ্যই মাস্টারমশাইকে পাঠিয়ে দেবেন ওই আলোচনা সভায়। চলি, হ্যাঁ? ভালো থাকবেন মাস্টারমশাই, সাবধানে থাকবেন মাস্টারমশাই। ঠিক আছে, চলি। দেখলে তো আমি তোমাকে অভিকে কতবার বলি যে সব ব্যাপারে এত প্রতিবাদ করতে যেও না। একটু পাশ কাটিয়ে গেলে ক্ষতি কি? চোখ বন্ধ করে থাকলেই বা ক্ষতি কি? আর সমাজে যদি এত লোক বাড়ে, তোমাদের বাবা ছেলের কি দায় এত করতে পারো? এটা দায় নয় সুভদ্রা, একে বলে দায়বদ্ধতা। দেখো, উনি যে কাজ করে তার মধ্যে আমি কোনো ভুল দেখি না। আমি সব ব্যাপারে কি করে না করি। এসব সততা, নিষ্ঠা এগুলো সব ঘরে থাক, বাইরের প্রতিফলন না দেখানোই ভালো। এতে কিন্তু একদিন সর্বনাশ হবে। থেমে যাও, এখনো সময় আছে, থেমে যাও। আমার আর সত্যি ভালো লাগে না। আমার আর সত্যি ভালো লাগে না। সুভদ্রা, হ্যাঁ বাবা, 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 মা কেন এভাবে চলে গেল বাবা? আর তোমাকেও বেশ ভারাক্রান্ত লাগছে বাবা। বাবা, কি ঘটেছে আমাকে বলো। বাবা, কি ঘটেছে আমাকে বলো। আসলে একটু আগে এখানে আমাদের ওয়ার্ডের কাউন্সিলর কি যেন দুর্যোধন বাবু এখানে এসেছিলেন। মধ্যপাড়ার পুকুরটা ভরাট করে ওখানে একটা ফ্ল্যাট তুলবে না, তার প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছো তুমি। তাই উনি শাসিয়ে গেলেন। তোমার মাও শুনে ভয় পেয়ে গিয়ে ঠিকঠাক রাগারাগি করছিল আর কি। তোমাদের উপরেও চাপ। জানো বাবা, রাস্তায় আসার সময় ওদের কতগুলো চামচা আমাকে রাস্তায় ধরেছিল, কিন্তু ওরা জানে না ওদের এই চাপের কাছে আমার মাথা নত করা সম্ভব নয়। এই শীত দ্বারা আমাকে শিখিয়েছে, যত অন্ধকারই আসুক আলো তোমাকেই খুঁজে নিতে হবে। তোমার উপরে চাপিয়ে দেওয়া পরিস্থিতি তুমি মেনে নেবে কেন? বিপদ থাক, ঝুঁকি থাক, শীত দ্বারা টান টান করে রাখো। শীত দ্বারাহীন সরীসৃপের মতো তুমি বাঁচবে কি করে? পদপৃষ্ট হয়ে হবে। তাই এই ঘোর অন্ধকারের মধ্যেও
তোমার বেঁচে থাকার শেষ স্বপ্নের উপরে তুমি ভরসা রাখো, জয় তোমার হবে। হাল ছেড়ো না বন্ধু, বরং কণ্ঠ ছাড়ো জোরে। বাবা, বাবা, বলবীর, অনন্যতম অশের শের নিহারি আমার নতশির ওই শিখর হিমাদ্রি। বলবীর, মহাবিশ্বের মহাকাশ খানি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, পুলক দুলক গোলকে ভেদিয়া, খোদার আসন আরস সেদিয়া, উঠিয়া দিকিত বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। বলবীর, অনন্যতম অশের, তুমি একটা কথা কিনে রাখো, যতদিন আসবে শীত তারা সোজা রেখে মাথা উঁচু করে থাকবে। বলবীর, অনন্যতম শির শির নিহারি আমার কত শির ও শিখর হিমাদ্রি। বলবীর, মহাবিশ্বের মহাকাশ ভারী, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ফুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেড়িয়া, উঠিয়া দিছিল বিস্ময় আমি বিশ্ববিদাত্রী। মহলঘাটে রুদ্র ভগবান। তুমি অবস্থা বড় প্রতিকূল উত্তর। লড়াইটা আমাকে চালিয়ে যেতে হবে। ভাবতে পারো, ভাবতে পারো, এই সমাজের প্রত্যেকটা স্তরে দুর্নীতি একেবারে ছেয়ে গেছে। আচ্ছা, তুমি কি ভাবো বলো তো? এই এত বড় একটা অন্ধকারের বেড়া ছেড়ে তুমি আবার আনতে পারবে? জানি না আমি পারবো কিনা, তবে আমাকে চেষ্টাটা চালিয়ে যেতে হবে উত্তরা। জানি এ পথ ভঙ্গুর, তবু আমার নিরন্তর চেষ্টাটা থাকবে। কিন্তু তোমার একার পক্ষে কিভাবে? জানি না তুমি। আসলে কি জানো উত্তরা, এই মূল্যবোধহীন সমাজে সভ্যতা বলে তো আর কিছু নেই। যে সমাজটা বিষাক্ত বায়ুতে ভর্তি, সেই সমাজে তো সুস্থ প্রাণ নিয়ে বেঁচে থাকাটাই এক প্রকার অসম্ভব। আসলে কি জানো উত্তরা, এই লড়াইয়ের ময়দানে আমরা সবাই বিকলাঙ্গ। আচ্ছা, তুমি এত ভাবো কেন? দেখো, তুমি আমি আমরা তো কেউ আর এই সমাজটাকে বদলাতে পারবো না। মাঝে 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 এই এত শব্দ, এত ব্যস্ততা আমার অস্থির লাগে উত্তরা। আমি বুঝে উঠতে পারি না আমি কি করবো। তখন আমি ছুটে যাই বাবার কাছে। বাবা আমাকে রবীন্দ্রনাথ ঠাকুরের আবৃত্তি করে শোনান। তখন মনটা আমার শান্ত হয়। দেখো দেখো, এই শেষ বিকেলের আলোটা কেমন কেমন এসে পড়েছে চারদিকে। রক্তিম ছটায় চারিদিকটা ভরে গিয়েছে। ঠিক বলেছো। আর ঠিক এই সময় কত কথা মনে পড়ে, তাই না? এইখানে বসে যদি ক্ষণেকে দাঁড়াও, বিস্মৃত হবে যদি দুহাত বাড়াও, এইখানে আসো যদি পাইবে সুবাস। আচ্ছা, তুমি এত রাত করে কেন বাড়ি ফেরো বলো তো? আরে বাবা, ওটা কিছু না, আসলে কেন তো ওই রেল লাইনের ওপারে বস্তির ছেলে মেয়েদেরকে আমি পড়াই, তো তাই আমার মাঝে মাঝে ফিরতে একটু ওই রাত হয়ে যায়। ও আচ্ছা, কিন্তু আমার যে খুব ভয় করে। ও তোমাদের এই ভয়, ভয় আর ভয়, এত ভয় কিসের উত্তরা? এত ভয় কিসের? কেন বোঝো না এই লড়াইটা সত্যের? এই লড়াইটা তো আত্মবিশ্বাসে। লড়াইয়ের জয় একদিন আমাদের হবে। সে যাই হোক না কেন, তবু তো এটা একটা সংসার। আর এখানে এখানে প্রত্যেকের একটা আলাদা গুরুত্ব রয়েছে। আমাদের যাওয়া পাওয়া আর কিছু নেই উত্তরা। হঠাৎ করেই যে সব থমকে গেছে। চারিদিকে এত অন্যায়, এত দুর্নীতি, এসব দেখে আমি না ঠিক থাকতে পারি না। তখন মনে হয় প্রচন্ড প্রলয়ে সব ছারখার হয়ে যায়। কিন্তু তুমি একা একা তো সব ঠিক করতে পারবে না। যতটুকু পারি,
যতটুকু পারি চেষ্টাটা তো আমাকে করতে হবে। এইখানে আসো যদি, দুহাত বাড়াও, বুক ভরা শ্বাস লয়ে নিজেরে বাঁচাও। এইখানে মুছে যাক যত রক্তের দাগ, প্রেম এসে এইখানে গড়ে আমরা। এইভাবে চলতে থাকলে আপনাদের এই জনমঞ্চের লিড কোথায় নড়ে যাবে, পুরো নড়ে যাবে কোথায়। তাই তো দেখছি যেভাবে বাড়াবাড়ি করছে, রাজ্যে বস্তির ছেলে মেয়েদের পড়াচ্ছে, তার সাথে সাথে অন্য বিষয়েও নানারকমভাবে দিয়ে খেপিয়ে দিচ্ছে। আসলে ও যেগুলো বলছে সেগুলো সব ঠিক, হ্যাঁ সব ঠিক, কিন্তু রাজনীতির আঙিনায় নিত্য নতুন যেভাবে মত বদল হচ্ছে, আমাদের তো সেইভাবে বদলে যেতে হবে। আরে আরে কাঠ ফেলে দেখতে হবে তো, কাঠ ফেলে দেখতে হবে। স্কুলের মাস্টার মশাই ছাত্রদের চোখের তাই তো ওই বইয়ের পড়া বাড়তিয়ে আদর্শের আদর্শের পাঠ পড়াতে বসাই, আদর্শের পাঠ পড়াতে আরে দেখুন মিস্টার মিত্র, ওই পুকুরটা ভরাট করে ফ্ল্যাট হলে আপনার লাভ আমার লাভ, তাই কোনোভাবে যদি ব্যাপারটা একটু সাল্টে দেওয়া যেত। কিন্তু কিন্তু অভিমুখ আরে আরে থামাতেই হবে, থামাতেই হবে, যেভাবেই হোক থামাতেই হবে, অ্যাট এনি কস্ট। দরকার হলে এনকাউন্টার করে দিচ্ছি। কেন খান এগুলো? সম্ভব না, সম্ভব নয়। কেন সম্ভব না? কেন সম্ভব? আমার উপর আমি কি জবাব দেবো, কি জবাব দেবো? তাই তো তাহলে তাহলে উপায় উপায় আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি একটু এমএলএ সাহেবের সাথে কথাবার্তা বলে নিই, তারপরে আপনাকে আমি জানাচ্ছি। আরে মশাই একটু চাপে রাখুন, চাপে। আপনার বউ বাচ্চা আছে নাকি? তাদের কথা ভাববেন না। হ্যাঁ ভাবুন ভাবুন, তাদের কথা একটু ভাবুন। শালা একদম বিমূর্ণ, শালা চোরের বাচ্চা, আমার সবকিছু ধ্বংস করে দেবে, এটা হতে পারে না। Steady for an action. শালা ইন্সপেক্টর কেন? শালা শুয়া একটা শালা একটা এই রপ্লা এই পাতে রপ্লা এই পাতে
একটা নিরাপরাধ ছেলেকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিতে হয়। সমাজের এই গোলক ধাঁধায় পড়ে কত শত সাচ্চা লোকের প্রাণ চলে যায়। এ খবর মিডিয়াও দেখায় না, নিউজও কভার করে, আর অপরাধীরা ধরাও করে। অথচ সবকটা ঘটনাই সত্য, কিন্তু সুভদ্রা দেবীর অভিযোগের ভিত্তিতে এই মামলার নিষ্পত্তি ঘটানো একমাত্র মহামান্য আদালতেরই হাতে। এমন তো অবস্থা। মাই লর্ড, আমার জেরা কিন্তু এখনো শেষ হয়নি। প্লিজ কন্টিনিউ। থ্যাংক ইউ। হ্যাঁ সুভদ্রা, আমরা সবাই ঘটনাটা জানলাম, সত্যি এটা শুনতে, কিন্তু সুভদ্রা দেবী এতে অর্জুন বাবুর দোষ। বলুন সুভদ্রা দেবী, অর্জুন বাবুর বিরুদ্ধে আপনি যে অভিযোগ এনেছেন তার ভিত্তিটা কি? প্লিজ। অবজেকশন মেলাউট। সুভদ্রা দেবীর অভিযোগের ভিত্তি কি আমার লাইনের ফ্রেন্ড যদি নাই বোঝে। মিলন, আমার পয়েন্টকে বলতে দেওয়া হোক না। অবজেকশন ওভার। থ্যাংক ইউ। বলুন সুভদ্রা, আপনি চুপ করে থাকবেন না, আদালতের সামনে বলুন আপনার অভিযোগের ভিত্তি কি, প্লিজ বলুন। আমার অতি শৈশব থেকে যত বড় ছিল, ততই ওর মধ্যে একটু একটু করে প্রতিরোধের আগুন বেড়েই চলেছিল। অনেকবার বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ওর বাবার ক্রমাগত আদর্শবান যুবক হওয়ার বলে তোলার লক্ষ্যে ওর বাবা ওকে নানা সাহিত্যিকদের গল্প শোনাত, ওই আগুনে ঘৃতাহুতি দেওয়ার মতো। ওর বাবাকে আমি বারবার বলেছি, তুমি ছেলেটাকে এভাবে আগুনের দিকে ঠেলে দিও না, ওকে আর পাঁচজনের মতো করে বাঁচতে দাও, ও যাতে ওর স্ত্রী সন্তান নিয়ে সুখে সংসারটা করতে পারে। কিন্তু ওর বাবা, মানে আমার স্বামী অর্জুন মিত্র, তা কর্ণপাত করে। তাই তো 32 বছর বয়সে আমার ছেলেটা মরে গেল। আমার ছেলেটা মরে গেল। বিশ্বাস করুন, আমার একমাত্র ছেলের মৃত্যু আমি মেনে নিতে পারছি না। মাত্র 1 বছর অতিবাহিত জীবন, ওর স্ত্রী উত্তরা আমার চোখের সামনে বৈধব্যের বেশ পরে ঘুরে বেড়ায়। আমি সহ্য করতে পারছি না। ওই অর্জুন মিত্র চক্র বয়ে ঢুকতে শিখিয়েছিল, কিন্তু বের হতে শেখায়নি। তাই তো আমি আজ পুত্র হারা। ওই অর্জুন মিত্র বেঁচে থাকলে আরো কত মা পুত্র হারা হবে, কত বধুরা বৈধব্যের বেশধারী হবে তা জানি না। তাই ঘরে ঘরে মায়েদের কান্না যাতে আর শুনতে না হয়, এই জন্যই অর্জুন মিত্রে আমি মৃত্যুদণ্ড চাই। ধর্মাবতার, মৃত্যুদণ্ড চাই। আর কিচ্ছু না। আপনি শান্ত হন, প্লিজ। আপনি শান্ত হন, আপনি বসুন। নেক্সট। মাই লর্ড, আমার শেষ সাক্ষী মৃত অভিমন্যু মিত্রের স্ত্রী উত্তরা দেবী। উত্তরা দেবী হাজির।
ঠিক আছে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। আপনি মৃত অভিমন্যু মিত্রের স্ত্রী এবং অর্জুন মিত্রের পুত্র, তাই? তাকে হ্যাঁ। আচ্ছা উত্তরা দেবী, আপনি কি মনে করেন যে অর্জুন মিত্রের মৃত্যুদণ্ড হওয়া উচিত? না না ধর্মকর্তা, আমার আমার শ্বশুরমশাই আমার পিতৃ সমতুল্য। ওনাকে এই 1 বছরে যতটুকু জেনেছি আমি বুঝেছি যে উনি অন্যায়কে দৃঢ়ভাবে প্রতিরোধ করতে শেখানো একটা মাইলস্টোন। উনি চেয়েছিলেন দুর্নীতির পথ থেকে এই সমাজকে কলঙ্ক মুক্ত করতে, কিন্তু কিন্তু উনি ব্যর্থ হয়েছে। উনি ব্যর্থ হয়েছে। তাই আজ যদি উনি বেঁচে থাকেন, উনি চেয়েছিলেন যে ঘরে ঘরে অভিমন্যু তৈরি হোক, যারা এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠবে। আজ যদি উনি বেঁচে থাকেন, তবে একদিন দিকে দিকে অভিমন্যু তৈরি হবে, যারা এই সমাজকে পঙ্কিলতা থেকে মুক্ত করবে। আর তাই আমি আমার শ্বশুর মশাই মুক্তি চাই। আমি মুক্তি চাই, মুক্তি চাই। That's all, Your Honor. That's all. বুঝে গেল? দুজনেই ভিন্ন মত পোষণ করে। মাই লর্ড, এই দুই ভিন্ন মতের মাঝে কনফিউশন তৈরি হতেই পারে না। তাই আমি আপনার কাছে অনুমতি চাইছি, আমি শেষবারের মতো আরেকবার সুভদ্রা মিত্রকে তারপরে হাজির করতে জন্য জিজ্ঞাসাবাদ করার জন্য। প্লিজ গো অ্যাহেড। থ্যাংক ইউ। আপনি বসুন। সুভদ্রা মিত্র হাজির। সুভদ্রা দেবী, আমি আপনাকে আবার অনুরোধ করছি, আপনি ভেবে চিন্তে বলুন, আপনি অর্জুন মিত্রের কি বিচার প্রার্থনা করছেন? আমি আগেও যা বলেছি, আমি এখনো একই কথা বলছি। আমি ওনার শাস্তি চাই, মৃত্যুদণ্ড। মায়া, আমার আর কোনো সাক্ষী নেই, এই মামলা সুস্পষ্ট। মায়া, এবার আপনার রায় জানার হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এই ব্যাপারে অর্জুন বাবুর কি কিছু বলার আছে? অর্জুন বাবু, আপনার কিছু বলার আছে? অর্জুন বাবু, মহামান্য আদালতের কাছে আপনি সবটাই খুলে বলুন। অর্জুন বাবু বলুন, মহামান্য আদালতের কাছে সবটাই খুলে বলুন, প্লিজ বলুন। হ্যাঁ বলুন। ধর্মাবতার আমার পুত্র অভিত ছোটবেলায় খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি, আকাশ থেকে বাজ পড়ার শব্দ, বাজির শব্দ, গাড়ির জোরে জোরে হর্ন, এসব শুনে ভয় পেত। আর যখনই ভয় পেত না, ও মার কাছে দৌড়ে আসতো, মার কাছে দৌড়ে এসে ও একদম এইভাবে মাকে জড়িয়ে দিত। আমি আর ওর মা দুজনে নানা কথা, নানা গল্প বলে বলে ওর ভয়ে ভাঙতাম। তারপর স্কুলে ইংরেজি কিংবা অঙ্ক স্যারের বকুনির
ভয় ঠেকাতে ওকে প্রবলেম ফেস করতে শিখিয়েছিলাম, প্রবলেম সলভ করতেও শিখিয়েছিলাম। তাই ওর মা ছিল ওর কাছে আশ্রয়, আর আমি ছিলাম ওর প্রেরণা। এইভাবে ধীরে ধীরে আস্তে 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 ও বড় হতে শুরু করলো। বড় হবার পর ওকে সোজাসুজি এই সমাজের মাঝখানে দাঁড় করিয়েছিলাম, আর তখনই লক্ষ্য করলাম ও যেন একটা অন্য গ্রহের মানুষ। ও আর পাঁচটা সাধারণ ছেলের মতো নয়, ও যেন একটা আগুনের পক্ষী। হয় হতো জানেন, কেননা এরকম প্রতিবাদী সাহসী ছেলেরা তো পৃথিবীতে বেশি থাকে। ওকে টলস্টয় পড়িয়ে, রবীন্দ্রনাথ পড়িয়ে, বিবেকানন্দ, অরবিন্দ পড়িয়ে ওকে সমাজের মাঝে সোজা তাল গাছের মতো দাঁড় করিয়েছিলাম। ওকে আমি শিখিয়েছিলাম প্রতিবাদের ভাষা, ওর মনের মধ্যে আমি গেঁথে দিয়েছিলাম নতুন সমাজে গড়ার মন্ত্র। ও দৈনন্দিন জীবনে কাজের ফাঁকে ফাঁকে সময় পেলে বস্তিতে হাটে, বাজারে, হাসপাতালে, বিদ্যালয়ে, রেল স্টেশনে সব জায়গায় ও জনসংগঠনের কাজ করত। এইভাবে যখন ওই সকল নেতাদের সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে শুরু করলো, প্রতিবাদ করতে শুরু করলো, তখনই ইউয়াল ব্রুনারি কিল বাইতে ওই দুর্নীতিগ্রস্ত ধান্দাবাজ মিথ্যাবাদী নেতাদের গায়ে আঘাত লাগা মাত্রই ওদের পোষা গুন্ডাদের হাতে আমার ৩২ বছর ছেলেটার প্রাণ প্রদীপ দিয়ে গেল। ওই নেতাদের পোষা তাগুলো আমার ছেলেটাকে নির্জন রাস্তায় একা পেয়ে কুপিয়ে এখানে শুধু মেরে মোচা চলছে। শুধু আমার ছেলে বলে নয়, এরকম প্রমিসিং সমস্ত ছেলেরাই তখন রেল লাইনে দাঁড়িয়ে নদীর পাড়ে খোলা মাঠে অন্ধকার গলিতে রাত হয়ে যাচ্ছে। আর আমাদের নেতারা প্রত্যেকদিন কোনো না কোনো টিভি চ্যানেলে বসে গল্প করতে দুঃখ দিতে সেই সমস্ত ঘটনা রুমের বিশ্লেষণ করে যাচ্ছে। একদিন আকাশ ভেঙে পড়বে, যেদিন আমার ছেলের মতো আর কোনো ছেলেকে এইভাবে কেউ মারতে পারবে না। প্রতিবাদে নামবে এই সাধারণ মানুষ সেই দিন, যেদিন আকাশ বাতাস শীতলতা উষ্ণতা আর পিটিয়ে পয়সায় পাওয়া যাবে না। ঘরে ঘরে জ্বলবে মশাল, যেদিন নো মোর থ্রেট, নো মোর কোর্ট, নো মোর পুলিশ, এই সাধারণ মানুষই হবে সঠিক পথের দিশারি। তাই বলি, ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালো, মানুষ হও, মানুষ গড়ো, আর খুঁজে বেড়াও where is the remedy, where is the remedy, where is the একটা ভয়ঙ্কর মুহূর্তের মাঝে দাঁড়িয়ে আমার দীর্ঘ জীবনের বিচারকের আসনে থেকে এ ধরনের মামলার আমি কখনো সম্মুখীন নাই। তাই আজকের মামলার রায় অসমাপ্তই থাক। কোর্ট ইজ
Adjourn till next date. Where is the remedy? Where is the remedy? আপনাদের ভালোবাসা নিয়ে শেষ হলো একটি অসমাপ্ত রায়। আমি নাট্যকার এবং পরিচালকের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। বর্তমান সমাজে বেশ কিছু অন্ধকার দিককে আমি নাটকের মধ্যে তুলে ধরেছি, আর সেই অন্ধকারতম দিকের যিনি শিক্ষা মাস্টার মশাই, তাকে দিয়ে আমি প্রতিবাদ করতে শিখিয়েছি। তাই এই নাটকের রায়টা আমি দিতে পারিনি, এই কারণেই দিতে পারিনি কারণ ওনার স্ত্রী এবং স্বামী দুজনের মতনৈক্য দেখা দিয়েছে। তাই আজকে বলা হয়েছে পরের দিন আপনি দেবেন, আজকে থাক। আপনাদের ভালো লাগলে আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলবেন। আমরা মাঝে মাঝে একটু উৎসব করি, নাটক করি আমাদের মধ্যে, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। আমি সবাইকে একটু পরিচয় করে দিচ্ছি, সবাই যে নামটা বলুন। সুবীর ভট্টাচার্য, সুজয় মজুমদার, নমস্কার তাপস পাত্র, নমস্কার কার্তিক মণ্ডল, নমস্কার অসীম চক্রবর্তী, নমস্কার সুদীপ চক্রবর্তী, নমস্কার শুভম সাহা, নমস্কার বরুণ পাটোয়ারি, নমস্কার রুমা পাটোয়ারি, নমস্কার মধুমিতা ভট্টাচার্য। নমস্কার আমি কল্যাণ সাহা, নমস্কার আমি অসীম সরকার, নমস্কার অঞ্জন মিত্র মজুমদার। আলো করেছেন আমাদের বরাবরের সাথী সুভাষ সাত্রা মহাশয়, আর আবহ করেছেন মানে প্রক্ষেপণ করেছেন রবীন শাহ, আবহটা তৈরি করে দিয়েছেন নিশ্চিত বড়বর্তী। আমাদের একটুখানি বাকি রয়েছে, আমাদের দলের সম্পাদককে আমি একটু ডেকে নেব, মৈনাক চক্রবর্তী। এভাবে দীপকলা উনি বোধ হয় একটু যার কাজে আছে, রূপসজ্জা করেছেন সৌরভ ভট্টাচার্য। আমি সম্পাদকের হাতে মাইক্রোফোনটা তুলে দিচ্ছি। নমস্কার, শুভরাত্রি প্রায়। তো আজকে আমাদের এই একটি অসমাপ্ত রায় নাটকের প্রথম মঞ্চায়ন। এখানে আমার নতুন করে বলার কিছু নেই, আপনারা সবটা দেখেছেন, সবটাই আপনারা
বুঝেছেন, আপনারাই এটা রায় দেবেন যে এই অসমাপ্ত রায়টা আপনাদের কেমন লাগলো। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকুন। আমরা প্রায় 11 বছর কমপ্লিট করেছি, আমাদের 11 বছর পেরিয়ে গেছে আমাদের দল। প্রত্যেক বছর নাট্য উৎসব করি আমরা, এবং বিভিন্ন নাট্য উৎসবে আমরা যোগদান করি। পশ্চিমবঙ্গ নাট্যমেলায় আমরা কাজ করে এসেছি। এছাড়াও অনেক বড় বড় নাট্যমেলা যেগুলো পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে হয়, সেগুলোতেও আমরা যোগদান করি। তো আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে কলকাতা প্রেক্ষাপট নামে, এবং ইউটিউব চ্যানেল রয়েছে। আপনারা দয়া করে সেখানে যুক্ত হন। যুক্ত হয়ে আপনাদের কেমন লাগলো নাটক এবং কিভাবে আপনারা এটাকে নিলেন সেই বিষয়ে আপনারা আপনাদের স্বাধীন মতামত সেখানে লিখুন। আমরা এটাই চাই, আমাদের সাথে থাকুন। এইভাবে আমরা যেন প্রত্যেক বছর যেভাবে এগিয়ে চলেছি আমরা যেন এগিয়ে যেতে পারি, এটুকুই আপনাদেরকে বলার। সবাইকে শুভরাত্রি জানাবো। আগামী দিন, আগামী সময় এইভাবেই আমাদের পাশে থাকবেন, এই আশা নিয়েই আজকের দিন শেষ করছি। শুভরাত্রি।